নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন খুব বেশি ভয়াবহ নয় দাবি বিশেষজ্ঞদের। নিয়মিত টিকা কর্মসূচি দিয়েই নিয়ন্ত্রণে রাখতে হবে করোনা, পরামর্শ মার্কিন স্বাস্থ্যবিদের। আনুষ্ঠানিকভাবে বাতিল হলো ভারতের বিতর্কিত কৃষি আইন। লোকসভা রাজ্যসভায় তুমুল হট্টগোল, জনগণের জয় দাবি বিরোধীদের। সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তান জন্ম দিলেন নিউজিল্যান্ডের নারী এমপি। নেট দুনিয়ায় ভাসছেন প্রশংসার জোয়ারে। শিরোনামগুলো দেখছিলেন, পুরো খবরে যাচ্ছে। করোনা ভাইরাসের অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে বেশি রূপান্তর হলেও খুব বেশি ভয়াবহ নয় ওমিক্রন, এমন দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার মেডিকেল অ্যাসোসিয়েশনের পরিচালক। তিনি প্রথম নতুন এই ভ্যারিয়েন্টটি শনাক্ত করেন। তার দাবি, অপেক্ষাকৃত কম বয়সী পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছেন ওমিক্রনে। এদিকে শীর্ষ মার্কিন স্বাস্থ্যবিদ সতর্ক করেছেন, টিকা গ্রহণের মাধ্যমে পোলিও, হামের মতোই নিয়ন্ত্রণে রাখতে হবে করোনাকে। গ্রিক বর্ণমালার 15তম অক্ষর ওমিক্রন অনুযায়ী করোনার নতুন ভ্যারিয়েন্টের নামকরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশে দেশে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়লেও ধরনটি সম্পর্কে এখনও খুব একটা তথ্য মেলেনি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নতুন এই ধরনটি সম্পর্কে তথ্য দিলেন দক্ষিণ আফ্রিকার মেডিকেল অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাঞ্জেলিক কোয়েৎসি। 9 নভেম্বর প্রথম নিজ হাসপাতালে তিনি শনাক্ত করেন B11529 ভ্যারিয়েন্টটি। জানান, আক্রান্তদের মধ্যে অস্বাভাবিকতা থাকলেও উপসর্গ মৃদু। প্রতিদিনই দক্ষিণ আফ্রিকায় বাড়ছে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা। তাদের মাঝে মৃদু উপসর্গ রয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের মতো শ্বাস-প্রশ্বাসে প্রচণ্ড কষ্ট বা অক্সিজেন স্বল্পতার মতো অস্বাভাবিকতা নেই। অসুস্থরা ঘ্রাণ বা স্বাদের অনুভূতিও হারাননি। তাই এ মুহূর্তে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছি না। তার পর্যবেক্ষণ, অপেক্ষাকৃত মধ্যবয়সী এবং পুরুষরা আক্রান্ত হচ্ছেন অমিক্রনে। তারা অবসাদ অনুভব করলেও শারীরিক পরিস্থিতি সবারই স্থিতিশীল। তরুণ প্রজন্মের পুরুষরা আক্রান্ত হচ্ছেন ওমিক্রনে। বেশিরভাগই 40 বছর বা তার কম বয়সী। তাদের মাঝে অবসাদ লক্ষ্য করছেন চিকিৎসকরা। মাথা ও শরীরে ছিল হালকা ব্যথা, শুকনো কাশি এবং মৃদু গলা ব্যথা দেখেছেন চিকিৎসকরা। কারো মাঝেই তীব্র জ্বর দেখিনি। এদিকে নতুন ভ্যারিয়েন্টের কারণে আফ্রিকা মহাদেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির বিরোধী মার্কিন শীর্ষ স্বাস্থ্যবিদ অ্যান্থনি ফাউচি। তার বক্তব্য, করোনা নিয়েই চলতে হবে মানবজাতিকে। ওমিক্রনের জিনগত রূপান্তর স্পষ্টভাবে ইঙ্গিত করছে মানব শরীরের প্রতিরোধ ক্ষমতাকে কৌশলে এড়াতে পারে এই ভ্যারিয়েন্ট। টিকা গ্রহণের পরও কেউ আক্রান্ত হতে পারেন। সবাইকে বুঝতে হবে, কোনোভাবে করোনাকে পুরোপুরি নির্মূল করা অসম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক আখ্যা দিয়েছে। WHO বলছে, অমিক্রন 32 বার রূপ বদল করেছে স্পাইক প্রোটিনে। সাধারণত ভাইরাসের বারবার রূপান্তরই সেটিকে আরও বেশি সংক্রামক এবং বিপজ্জনক করে তোলে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। 2022 সালের আগে পাওয়া যাবে না করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ভ্যাকসিন, জানিয়েছেন মডার্নার মুখ্য গবেষক ডক্টর পল বার্টন। রোববার বিবিসির একটি অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। সেখানেই জানান, টিকাদান কর্মসূচিতে ব্যবহৃত ভ্যাকসিনগুলো নতুন ভ্যারিয়েন্ট রুখতে কতটা কার্যকর তা নিশ্চিতে আরও 2 সপ্তাহ সময় প্রয়োজন। ওমিক্রনের বিরুদ্ধে নতুন ভ্যাকসিনের বিষয়ে পল বার্টন জানান, 2022 সালের শুরুতেই এর টিকা বানানো হতে পারে, তবে বৃহৎ পরিসরে বাজারজাতের জন্য সময় লাগবে। সাক্ষাৎকারে বারবারই সবাইকে টিকাদানের আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বলেন, ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। 24 নভেম্বর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে যে mRNA ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটি নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কয়েক সপ্তাহ পর্যন্ত লড়াই করতে সক্ষম। নতুন ওষুধ টিকার ব্যাপারে গবেষণা চলছে। ওমিক্রন নির্মূলে নতুন ভ্যাকসিন বানানো হলেও সেটি 2022 সালের আগে হাতে পাওয়া যাবে না। আর কিভাবে কোভিড সামাল দেওয়া সম্ভব এ ব্যাপারে কম বেশি সবার ধারণা রয়েছে। অন্যান্য রোগ থাকলে সতর্ক থাকতে হবে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ইস্যুতে দক্ষিণ আফ্রিকার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। অবিলম্বে সিদ্ধান্তটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, বিশ্বকে সতর্ক করায় আজ তারা বৈষম্যের শিকার। নতুবা নিষেধাজ্ঞা জারির মাধ্যমে ওমিক্রন ঠেকানো সম্ভব এমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
এ সময় প্রেসিডেন্ট জানান কয়েকগুণ সংক্রামক ওমিক্রনের সাথে ডেল্টা বা বেটা ভ্যারিয়েন্টের কোনো যোগসূত্র নেই। তবে গেল কয়েক সপ্তাহ যাবৎ দক্ষিণ আফ্রিকায় বাড়তে থাকা সংক্রমণের জন্য করোনার নতুন ভ্যারিয়েন্ট দায়ী বিষয়টি তিনি স্বীকার করে নেন। 24 নভেম্বর প্রথমবার ওমিক্রনের তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরপরই আফ্রিকা মহাদেশের অন্তত 10টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ এবং অন্যান্য রাষ্ট্র। বাতিল বা স্থগিত করা হয় দেশগুলোর সাথে ফ্লাইট চলাচল। We call upon these countries that have imposed travel bans. দক্ষিণ আফ্রিকা এবং প্রতিবেশী দেশগুলোর ওপর যারা ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন তাদের বলবো অবিলম্বে প্রত্যাহার করণের সিদ্ধান্ত, নতুবা অর্থনীতি এবং জীবন জীবিকার ওপর পড়বে বড় প্রভাব। বিধিমালা আরোপেই ওমিক্রন ঠেকানো সম্ভব এমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। উল্টো ধনী দেশগুলোর ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ব্যাহত হচ্ছে উন্নত ও দরিদ্র দেশগুলোয় টিকার সরবরাহ। Scientific justification. ভারতের পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে বাতিল হলো বিতর্কিত কৃষি আইন। সোমবার লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই পাশ হয় আইন প্রত্যাহারের বিল। এ সময় তুমুল হট্টগোলে জড়ান সরকার এবং বিরোধী দলীয় আইন প্রণেতারা। বিরোধী দলের অভিযোগ, ক্ষমতাসীন দল কোনো ধরনের আলোচনা বিতর্কের সুযোগ না দিয়েই একের পর এক বিল পাশ করায় দ্বন্দ্ব সংঘাত তৈরি হচ্ছে। আন্দোলনে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ইস্যুতেও চলে কথার লড়াই। শীতকালীন অধিবেশনের প্রথম দিন উত্তপ্ত লোকসভা। কেন্দ্রীয় সরকার পিছু হটলেও কৃষি আইন প্রত্যাহার বিলকে ঘিরে উত্তেজনার পারদ-চড়ে শুরুতেই। সরকারের পক্ষ থেকে কৃষি আইন প্রত্যাহার বিল পাশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং। হট্টগোলে বাধ্য হয়ে অধিবেশন মুলতবি করেন স্পিকার। এর আধ ঘন্টা পর আবারও শুরু হয় অধিবেশন। শুরুর 4 মিনিটের মাথায় কণ্ঠভোটে কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হয়। বিরোধী শিবিরের অভিযোগ, কৃষি আইন পাশ করার সময় পার্লামেন্টে কোনো ধরনের আলোচনা কিংবা বিতর্কের সুযোগ রাখা হয়নি। গায়ের জোর আইন পাশ করার কারণে দেশ জুড়ে সৃষ্টি হয়েছে অরাজকতা। আন্দোলনের জেরে মৃত কৃষকদের তালিকা তৈরি এবং পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি নিয়েও বিতর্কে জড়ান আইন প্রণেতারা। যে পার্লামেন্টে কোনো প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ রাখা হয় না, সেই পার্লামেন্ট কতটুকু কার্যকর? গায়ের জোরে আইন পাশ করানো হয়েছে, যার পরিণতি আমরা দেখেছি। সহিংসতা সৃষ্টি হয়েছে, অরাজকতা হয়েছে, এমনকি কৃষকদের ক্ষতিপূরণ নিয়েও কোনো কথা বলতে দেয়া হচ্ছে না। এরপর বিলটি পাঠানো হয় রাজ্যসভায়। সেখানেও কোনো ধরনের আলোচনা ছাড়া পাশ হয় বিলটি। একে সাধারণ মানুষের জন্য বড় বিজয় হিসেবে আখ্যা দেন কংগ্রেস নেতারা। প্রায় 1.5 বছর পর সরকারের বোধোদয় হয়েছে যে এই আইন জনগণের কল্যাণের জন্য নয়। এই বোধোদয় তখনই হয়েছে যখন পুরো দেশ অগ্নিগর্ভে পরিণত হয়েছে। এই যে সংঘাত ও প্রাণহানি হলো, এই দায় সরকারকে নিতে হবে। প্রস্তাব পাশের পর বিলটি পাঠানো হবে রাষ্ট্রপতি বরাবর। তার স্বাক্ষরের পরেই এটি কার্যকর হবে। বিতর্কিত 3 কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় 1.5 বছর ধরে ভারতের কৃষকরা আন্দোলন করে আসছেন। এই আন্দোলনের কাছে নতি স্বীকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 আইনই প্রত্যাহারের ঘোষণা দেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, দীর্ঘ আন্দোলন হলো বলা যায় এবং তারপরে এই আইন পাশ হলো। এখন আসলে কৃষকদের প্রতিক্রিয়া কি সেটি জানতে চাই, এবং এই আইন বিলোপ ছাড়া আর কোন কোন ধরনের বিষয়টিকে এবার সংসদে গুরুত্ব দেওয়া হলো? যে বিষয়, সেই 3টে বিষয় কিন্তু কৃষি আইন আজকে বিল মারফত কিন্তু এটাকে বাতিল করা হলো। কৃষকদের মূলত দাবি যে এই আন্দোলন চলাকালীন যে 600-ও বেশি কৃষক মারা গিয়েছেন, তাদের ক্ষতিপূরণটা এবার কিন্তু আদায় করার মূল লক্ষ্য। এবং বিরোধীরা সেই জায়গাটাতেই কিন্তু থাকতে চেয়েছে, কংগ্রেস থেকে শুরু করে বিজেপি বিরোধী সমস্ত দল একটাভাবে সেই জায়গাটায় যে এই 600-এর উপরে যে কৃষক আন্দোলন করতে গিয়ে যারা মৃত হয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে 1 নম্বর। 2 নম্বর যে তৃণমূল, অর্থাৎ তারা পৃথকভাবে কিন্তু আজকে নীতি নির্ধারণ কমিটির একটি মিটিং করছেন। কেন্দ্রীয় সরকারকে শুধু কৃষি বিল নয়, কৃষি বিলের পাশাপাশি, এই প্রত্যাহারের পাশাপাশি যে গোয়ার নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু তারা অন্যভাবে কিন্তু এগোতে চাইছে। কৃষকদের একটাই দাবি যে তারা যে ফসলের ন্যূনতম যে দাম, সেটা যাতে সরকার ঘোষণা করুক, সেই দাবিটা প্রথম তাদের। এবং সেটা নিয়েই কিন্তু আগামী এই শীতকালীন যে সেশন চলছে, তাতে কিন্তু লড়াই হবে। আজকে এই যখন লড়াই চলছে সংসদের মধ্যে, তখন লোকসভার যে টিভি, সেই টিভির সম্প্রচার কিন্তু বন্ধ করে দেওয়া হয়। তারপরেই কিন্তু স্পিকার জানান যে সাংসদদের যে এখানে যে উত্তাল পরিস্থিতি, সেটা কোনো মতেই কিন্তু দেশের বাইরে যারা আছেন তাদের দেখানো সম্ভব নয়। সেই কারণে কিন্তু এই সিদ্ধান্ত।
আজকের এই শীতকালীন অধিবেশন উত্তপ্ত পরিবেশের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে এবং আগামী দিনে শুধু এনআরসি নয়, কৃষি বিল নয়, এনআরসি থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আসবে। ধন্যবাদ আপনাকে সুকান্ত, আপনি বেশ কিছু তথ্য জানালেন। দর্শক, আমরা জানছিলাম ভারত থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি। দীর্ঘ 16 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ইতালির জলসীমা থেকে উদ্ধার করা হয়েছে ভাসতে থাকা 244 অভিবাসন প্রত্যাশীকে। রোববার পশ্চিমাঞ্চলীয় ক্যালাব্রিয়া উপকূল থেকে তাদেরকে উদ্ধার করে দেশটির কোস্টগার্ড। উদ্ধারকৃতদের 41 জনই শিশু। ছোট মাছ ধরার নৌকায় সাগরে ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিচ্ছিল দলটি। বৈরী আবহাওয়ার কবলে পড়েন তারা। পরে নৌকাটি শনাক্ত করে উদ্ধার অভিযান চালায় কোস্টগার্ড। বৈরী আবহাওয়ার কারণে জটিল পরিস্থিতিতে পড়তে হয় তাদেরকে। অভিবাসন প্রত্যাশীরা বেশিরভাগই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাসিন্দা। উন্নত জীবনের আশায় অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাচ্ছিলেন তারা। ভেনেজুয়েলা নির্বাচনে পর্যবেক্ষণের নামে গুপ্তচর বৃত্তি চালাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, এমন অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সংবাদ সম্মেলনে দেয়া ভাষণে তিনি বলেছেন, নির্বাচনে পর্যবেক্ষণের নামে ভেনেজুয়েলা জুড়ে নজরদারি চালানো হচ্ছে। ক্ষোভ জানিয়ে তিনি অভিযোগ করেন, ভেনেজুয়েলার অর্থনীতি, সংস্কৃতি এবং প্রশাসনিক কর্মকাণ্ডের উপর নজরদারি চালাচ্ছে ইউরোপ। গেল সপ্তাহে দেশটিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে ইউরোপীয় ইউনিয়নের প্রায় 1000 পর্যবেক্ষক অংশ নেন। প্রায় 15 বছর পর দেশটিতে প্রথমবারের মতো প্রতিনিধি পাঠালো ইইউ। প্রতিবেদনে ভেনেজুয়েলা নির্বাচনে বিরোধীদের ওপর চাপ, প্রচারণায় প্রশাসনকে ব্যবহার এবং ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ আনা হয়। ঐতিহাসিক পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে আজ ইরানের সাথে আবার আলোচনায় বসতে যাচ্ছে 6 পরাশক্তি। মূলত যুক্তরাষ্ট্রকে চুক্তিতে ফেরানোর উপরই গুরুত্ব দেবে পশ্চিমা বিশ্ব। তবে নবনির্বাচিত কট্টরপন্থী ইব্রাহিম রইসি সরকারের দাবি প্রত্যাহার করা হোক সব মার্কিন নিষেধাজ্ঞা। চাপ প্রয়োগে ভিয়েনা আলোচনায় নতুন শর্তও রাখতে পারে তেহরান। অবশ্য দেশটিকে পারমাণবিক কার্যক্রম এগিয়ে নিতে একচুল ছাড় দিতে রাজি নয় যুক্তরাষ্ট্র, বরং কূটনীতি ব্যর্থ হলে বিকল্প চিন্তাভাবনা রয়েছে বাইডেন প্রশাসনের। দীর্ঘ 5 মাস পর সমঝোতা আলোচনায় বসছে দেশগুলো। 2018 সালে ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই একের পর এক শর্ত ভাঙতে থাকে ক্ষুব্ধ তেহরান। ইরাকে হামলা চালিয়ে কুর্দি বাহিনীর 5 সদস্যকে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। কর্তৃপক্ষ জানায়, গার্মিয়ান জেলায় রাস্তার পাশে বোমা পেতে রাখে আইএস। এ সময় কুর্দি পেশমারগাহ বাহিনীর একটি টহল দল ওই এলাকা অতিক্রম করার সময় বিস্ফোরণ ঘটানো হয়। এতে 5 জনের মৃত্যু হয়। এরপর পার্শ্ববর্তী একটি চেকপোস্টে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। সেখানে আরও 4 জন আহত হন। এই ঘটনার পরপরই পুরো এলাকায় অভিযান শুরু করে কুর্দি বাহিনী। হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তান জন্ম দিলেন নিউজিল্যান্ডের এক নারী এমপি। রোববারের এই ঘটনা নিজেই তিনি জানান ফেসবুক পোস্টে। এরপর থেকে নেট দুনিয়ায় তিনি প্রশংসার জোয়ারে ভাসছেন। জানান, ইচ্ছে করে নয়, মধ্যরাতে প্রসব বেদনা উঠলে বাধ্য হয়ে সাইকেল চালিয়ে তিনি হাসপাতালে যান। 1 ঘন্টা পরই জন্ম দেন কন্যা সন্তানের। নিউজিল্যান্ডের রাজনৈতিক দল গ্রিন পার্টির এমপি জুলিয়ানি জেন্টার পরিবেশ রক্ষায় বরাবরই সাইকেলকে প্রাধান্য দেন তিনি। এবার এই সাইকেল নিয়েই ব্যতিক্রমী এক কাণ্ড ঘটালেন তিনি। সন্তান জন্ম দিতে নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালে যান তিনি। এক ফেসবুক পোস্টে জানান, রোববার মধ্যরাতে হঠাৎই প্রসব বেদনা ওঠে তার। উপায় না পেয়ে সাইকেল চালিয়েই চলে যান হাসপাতাল পর্যন্ত। 1 ঘন্টা পর জন্ম দেন কন্যা সন্তানের। যদিও এটি ছিল ইলেকট্রিক সাইকেল। রাত 2টায় যখন হাসপাতালে যাওয়ার জন্য রওনা হলাম, তখনও প্রসব বেদনা অতটা খারাপ ছিল না। 2-3 মিনিট ব্যবধানে আমার ব্যথা উঠছিল। তবে 10 মিনিটের মধ্যেই হাসপাতালে পৌঁছে যায়। তখন খুবই খারাপ অবস্থায় ছিলাম। এখন বেশ ভালো আছি। 41 বছর বয়সী মার্কিন বংশোদ্ভূত এই নারী এমন ঘটনা এবারই প্রথম ঘটাননি। 2018 সালে নিজের প্রথম সন্তান জন্ম দেওয়ার সময়ও সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত স্পেনের উত্তরাঞ্চল। সপ্তাহব্যাপী তুষারপাতে বন্ধ নাভারা অঞ্চলের সাথে যোগাযোগ। রোববার প্রায় 1 ফুট তুষারপাত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া অফিস। বন্ধ হয়ে গেছে বেশ কিছু এলাকার যান চলাচল। সড়কে যান চলাচল সচল করতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন। প্রায় 850 যন্ত্র 150 লাখ টন লবণ দিয়ে চলছে তুষার অপসারণের অভিযান। অঞ্চলটিতে তাপমাত্রা -10 থেকে
22 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। আরও বেশ কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কা কর্তৃপক্ষের। গেল সপ্তাহে বৈরী এই আবহাওয়ার পূর্বাভাস দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সাত 7.5 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু। রোববার দেশের উত্তরাঞ্চলে এই কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল অ্যামাজন অঞ্চলের ব্যারানকা শহর। ভূপৃষ্ঠের 70 কিলোমিটার গভীরে ছিল এই কেন্দ্রস্থল। ভূমিকম্পের ধাক্কায় শহরের কয়েক হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় 400 বছর পুরনো একটি চার্চের টাওয়ার পুরোপুরি ধসে পড়ে। ভূমিকম্পে এখন পর্যন্ত শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দেশের প্রেসিডেন্ট। চলছে উদ্ধার তৎপরতা। ধ্বংসস্তূপ সরাতে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনী। আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথকে আজ রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরিয়ে দিচ্ছে বার্বাডোস। ফলে দেশটিতে অবসান হতে যাচ্ছে প্রায় 400 বছরের ঔপনিবেশিকতার। স্থানীয় সময় সন্ধ্যা 7টায় মূল আয়োজন শুরু হবে। এরই মধ্যে রাজধানী ব্রিজ টাউনে পৌঁছেছেন রানীর ছেলে প্রিন্স চার্লস। এই সিদ্ধান্তকে আত্মবিশ্বাসের প্রতীক বলছে বার্বাডোস। নিজেদের স্বাধীন ঘোষণার 55 বছর পর প্রজাতন্ত্রে রূপান্তরিত হচ্ছে বার্বাডোস। মুক্ত হচ্ছে ঔপনিবেশিকতার শেষ বন্ধন থেকেও, যার সূত্রপাত হয়েছিল 400 বছর আগে 1625 সালে, যে বছর ইংরেজদের একটি মাত্র জাহাজ দ্বীপটির দখল নিয়েছিল। সংসদীয় গণতান্ত্রিক দেশটিতে প্রধানমন্ত্রী, গভর্নর জেনারেলের মতো পদ রয়েছে। তা সত্ত্বেও হেড অব স্টেট বা রাষ্ট্রপ্রধান হিসেবে ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। সোমবারই অবসান ঘটতে যাচ্ছে সেই ব্রিটিশ অধ্যায়ের। রানীর নাম ছেঁটে ফেলাকে বার্বাডোস দেখছে আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে। একই সাথে অভিহিত করা হচ্ছে ক্যারিবীয় অঞ্চল এবং উত্তর ঔপনিবেশিক সকল সমাজের জন্য ঐতিহাসিক ক্ষণ হিসেবে। শত শত বছর ধরে আমরা নিজেদের মতো করে জীবন ধারণ করছি। আমাদের সন্তানরা এই দেশেই জন্ম নিয়েছে। তাদের সব অধিকার এখানে। এই দ্বীপের জনগণ কেবল স্বাধীনতা ও ন্যায় বিচারের জন্য সংগ্রাম করেনি, সংগ্রাম করেছে নিজেদেরকে ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদীদের অত্যাচার থেকে মুক্ত হতে। এরই মধ্যে রানীর বিদায় অনুষ্ঠানে যোগ দিতে দেশটির রাজধানী ব্রিজ টাউনে পৌঁছেছেন 73 বছর বয়সী ছেলে প্রিন্স চার্লস। তবে এই পরিবর্তনে তেমন কোনো উচ্ছ্বাস নেই স্থানীয়দের মাঝে। তারা বলছেন উল্টো অর্থনীতি সহ নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বার্বাডোসকে। আমি বুঝতে পারছি না এই পরিবর্তন জনগণের জীবনযাত্রায় কি প্রভাব পড়বে। বরং ব্রিটেনে প্রবেশের ক্ষেত্রে এখন থেকে আরো কড়াকড়ি আরোপ করা হতে পারে। দেশের রাজনীতিতে কি ঘটছে তা নিয়ে সাধারণ জনগণের কোনো মাথা ব্যথাই নেই। কাল থেকে ডলারের মূল্য কেমন হবে সেটি নিয়েই বেশি চিন্তিত সবাই। দ্রব্যমূল্য নিয়েই ভাবছি এখন। বার্বাডোস ছাড়াও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জ্যামাইকা সহ আরও 15টি দেশের রানী হিসেবেই থাকছেন দ্বিতীয় এলিজাবেথ। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। বিদ্রোহীদের সাথে তুমুল লড়াইয়ের পর আফার প্রদেশের গুরুত্বপূর্ণ একটি শহর পুনরুদ্ধার করল ইথিওপিয়া সরকারি বাহিনী। রোববার বিষয়টি নিশ্চিত করে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। জানানো হয়, গেল শুক্রবার শিফরা নামের শহরটি দখলে নেয় সেনারা। গেল এক বছরে নিরাপত্তা বাহিনীর সবচেয়ে বড় বিজয় হিসেবে এটিকে দেখা হচ্ছে। আমহারা ও আফার প্রদেশের সীমান্তে অবস্থিত এই শহরটি, তবে অঞ্চলটিতে হতাহতের বিষয়ে নিশ্চিতভাবে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। এর আগে গেল জুলাই অঞ্চলটির দখলে নেয় বিদ্রোহীরা। এরপর থেকে বাস্তুচ্যুত হন সেখানকার হাজারো বাসিন্দা। রাশিয়ার বিখ্যাত রেড স্কোয়ারের আইস রিংয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ক্রিসমাস উদযাপনের আনুষ্ঠানিকতা। রোববার অলিম্পিক বিজয়ী তাতিয়ানা নাভকার অনিন্দ সুন্দর উপস্থাপনা বিমোহিত করেন দর্শনার্থীদের। দর্শক, এই ছিল আজকে যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।